উপদেষ্টা পরিষদে 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনার অনুমোদন। কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমে উপস্থাপন করবেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুল্ক ও কর কাঠামোয় আসছে বড় পরিবর্তন। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টেও প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল আছে। 6 আসামির যাবজ্জীবন। সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকরের আশা পরিবারের। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউজের বিষয়ে, সেটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আজ দ্বিতীয় দফায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। শিগগিরই মতানৈক্য দূর হবে আশা ঐকমত্য কমিশনের। নির্বাচন কমিশনের সাথে জামায়াত ইসলামীর বৈঠক অনুষ্ঠিত। দাড়িপাল্লা প্রতীক পাওয়ার বিষয়ে আশা প্রকাশ। 8 সালে ইলেকশন করেছি নবম সংসদে, তা আমি তো দাড়িপাল্লা নিয়েই করেছি। যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তো প্রতীক সহই ছিল। উপদেষ্টা মাহফুজ আসিফের দপ্তরে স্মারকলিপি দিল কর্মচারী ঐক্য ফোরাম। চাকরি অধ্যাদেশের কিছু ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ। সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চাহিদা বেশি মাঝারি গরুর। বৃষ্টি আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া শেরপুরের নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে। বান্দরবন ও রাঙামাটির বেশ কিছু এলাকা প্লাবিত। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে এটি গণমাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সম্ভাব্য আকার 7,89,999 কোটি টাকা। এটি চলতি অর্থ বছরে ঘোষিত বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় 46,000 কোটি টাকা বেশি। উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিপির চূড়ান্ত হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে কম। এনবিআরকে 5,18,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এনবিআর এবং কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 46,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। কর ব্যবস্থা আনা হয়েছে বড় পরিবর্তন। 2026-27 অর্থ বছর থেকে কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্তির আয়সীমা। এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন আরও বেশি ছাড়। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, একই সাথে সাবান, শ্যাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দামও। আর কমতে পারে অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক শু, বাস এবং মাইক্রোবাসের দাম। বাজেট উপস্থাপনের প্রস্তুতি সম্পর্কে আমরা এই মুহূর্তে জানবো সহকর্মী রিমন রহমানের কাছে বিস্তারিত আরো কিছু। রিমন, একটু জানাবেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে কি ধরনের পরিবর্তন আসতে পারে, কোনো ইঙ্গিত পাওয়া গেছে কিনা? কলি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে বাজেটের যে বইগুলো রয়েছে বাজেট বক্তৃতার, সেগুলো সাংবাদিকদের মধ্যে সরবরাহ করা হবে এবং আপনাকে হয়তো আমি দেখাতে পারবো যে পিআইডি অর্থাৎ তথ্য অধিদপ্তর যেটি রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে এই বইগুলো চলে এসেছে। আপনি দেখতে পাবেন যে বিশেষ একটি প্যাকেটে মোড়কজাত করে কিন্তু এই বইগুলো নিয়ে আসা হয়েছে এবং সেই বই কিছুক্ষণ পরেই হয়তো সাংবাদিক যারা এখানে আছেন তারা তাদের মধ্যে দেয়া
হবে গণমাধ্যম কর্মীদের মধ্যে। আপনি যেটি বলছিলেন যে আসলে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ করা খুবই জরুরি এবং সেই নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু সরকারের বিশেষ গুরুত্ব থাকবে। আমরা যেটি জানতে পেরেছি যে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে সাধারণ মানুষের যে স্বল্প মূল্যে পণ্য সামগ্রী পাওয়া, পাশাপাশি বিভিন্ন পণ্যের শুল্ক অর্থাৎ খাদ্য পণ্যের শুল্ক যে কমানোর বিষয়টি রয়েছে সেটি একটি বিষয় রয়েছে এবং সেটি কমানোর জন্যও কিন্তু বাজেটে একটি প্রস্তাবনা থাকবেন বলে জানিয়েছেন। পাশাপাশি যে খাদ্যে যে ভর্তুকিগুলো রয়েছে সেই ভর্তুকি কিন্তু একটু বৃদ্ধি করার বিষয়, অর্থাৎ যেসব ওএমএস কার্যক্রম এবং টিসিবির যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমের একটু ব্যাপ্তি বা সাধারণ উপকারভোগী যারা রয়েছে, প্রকৃত উপকারভোগী তারা যাতে পায় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্যই কিন্তু একটি উদ্যোগের কথা কিন্তু বাজেটে থাকবে। পাশাপাশি অন্যান্য বিষয় যেটি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কিন্তু একটি স্থবিরতা তৈরি হয়েছে এবং অভ্যন্তরীণ আয় যেহেতু বৃদ্ধি করার বিষয়ে সরকারের একটি নজর রয়েছে, সে কারণে কিন্তু এবার বাজেটে কর কাঠামো বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে ব্যাপক সংখ্যক পণ্যে কিন্তু শুল্ক বসানো হয়েছে এবং সেই শুল্ক বৃদ্ধির কারণে কিন্তু অভ্যন্তরীণ আয় বাড়বে এমনটি সরকার মনে করছে। তবে সেটি আদায়ের ক্ষেত্রে যে একটা প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ রাজস্ব শুধু বৃদ্ধি বা রাজস্ব কর শুধু আরোপ করলেই হবে না, সেখানে আদায়ের যে বিষয়টি সেটি কিন্তু একটি অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ এনবিআর এর যে সংকট চলছে এখন দুই ভাগ করার ক্ষেত্রে, সেটি নিয়ে কিন্তু জটিলতার কারণে এই আদায় করা একটা কঠিন হবে। আমরা আর কিছুক্ষণ পরেই হয়তো এই বাজেটের যে বইগুলো রয়েছে সেই বইগুলি আমরা পাবো এবং সেখান থেকে কিন্তু আসলে সার্বিকভাবে বাজেটে কি তুলে ধরতে চায় সরকার সেটি হয়তো নিশ্চিত হতে পারবো। কলি, জি ধন্যবাদ আপনাকে। আর 1 ঘন্টা পর বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। বাজেট পর্যালোচনা শুনবো আমরা এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর নাসির উদ্দিন আহমেদের কাছ থেকে। আপনাকে স্বাগত আমাদের যমুনা নিউজে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, বিদায়ী অর্থ বছরের রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়েছে এনবিআর, আমরা যেমনটা জানি, সংবাদেও জানাচ্ছিলাম, তবুও উচ্চাশার লাগাম টেনে ধরা হয়নি। এমনটা প্রতি বছর কেন হচ্ছে সে সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ জন্য। তো রাজস্ব আদায় আমার কথা শোনা যাচ্ছে, রাজস্ব আদায় যে এটা হয় সেটা টার্গেটের চেয়ে পিছিয়ে থাকে, এটা হচ্ছে এবার এখন এটা গ্যাপটা আরো বেশি হয়েছে। তো আপনি তো জানেন যে ইদানিং যে একটা অস্থিরতা এনবিআর এর সৃষ্টি হয়েছে সেটা একটা অন্যতম কারণ যেটা হচ্ছে, এবং আরো অনেক বিষয় আছে। এনবিআর কে আমরা একটা সংস্কার কমিটির মাধ্যমে ঢেলে সাজাতে চাই, যেখানে কর নীতির মধ্যে অনেক পরিবর্তন করতে হবে। ইনকাম ট্যাক্স হোক, ভিএটি হোক, কাস্টমস হোক, এবং কর প্রশাসনকেও ঢেলে সাজাতে হবে। এগুলো করা গেলেই এনবিআর এর সক্ষমতা বাড়বে। এগুলো আমরা করার উদ্যোগ নিয়েছি। তো এটা সময়ের ব্যাপার, এটা সময় না। আর রাজস্ব লক্ষ্যমাত্রা যেটা ধার্য করা হয় অর্থ মন্ত্রণালয়, এটাও অনেকটা আমার কাছে মনে হয় না পুরোপুরি বাস্তবমুখী। এখানেও অনেক বিষয় বাস্তবকে মাথায় রেখে এটা করা দরকার, সেটা এখানেও গ্যাপ আছে। আচ্ছা, আরো একটি বিষয় জানবার ছিল আপনার কাছে, সেটি হচ্ছে স্থানীয় শিল্প সুরক্ষায় কি ধরনের কাঠামোর প্রয়োজন বলে মনে করছেন এবারের বাজেটে? থ্যাংক ইউ। স্থানীয় শিল্প সুরক্ষার ক্ষেত্রে অলরেডি যেসব ব্যবস্থা আছে, যেমন এই যে তারিফের যে প্রোটেকশন আছে, তাই না, এই যে প্রোটেকশন ইম্পোর্ট ক্ষেত্রে যেটা আমরা কম এনে দেশে উৎপাদন করার যে আছে, যেমন বন্ডেড ওয়্যার হাউস ফেসিলিটি, এরকম বিষয়গুলোকে আমরা মাথায় রেখে এক্সপোর্ট প্রমোট করার জন্য বন্ডেড ওয়্যার হাউস ফেসিলিটি এটাকে আমরা আরো এক্সপ্যান্ড করতে পারি। তো এরকম ইনপুট গুলো যেগুলো আছে, এগ্রিকালচার র ম্যাটেরিয়ালস বা মেশিন তো এমনি সস্তা, ক্যাপিটাল মেশিন 1% রেটে তারিফ হয়। অন্যান্য ক্ষেত্রেও এইসব ক্ষেত্রেই আমাদেরকে গুরুত্ব দিতে হবে যাতে করে দেশের শিল্পায়ন, যৌথ বিনিয়োগ হয়, বিদেশি বিনিয়োগ, সেক্ষেত্রে আমাদেরকে এই রেয়াত দিয়ে আরো ছাড় দিয়ে করতে হবে, যেগুলো ভবিষ্যতের জন্য আমাদের দেশের প্রবৃদ্ধি বাড়ে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয়। এটা আমাদের কিছু আছে, আরো কিছু করতে হবে।
ধন্যবাদ আপনাকে। আরো একটি বিষয় আপনার কাছে জানবার ছিল, রাজস্ব আদায়ের পুরো যে প্রক্রিয়া, সেখানে অটোমেশনের চ্যালেঞ্জগুলি কোথায়, সে সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। এখন রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ যেটা আমরা কমিটি সুপারিশ করলাম যে এনবিআর কে পলিসিটিকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া, যেটা সরকারের দিয়েছে, যদিও ওটা সঠিক হয়নি। তা আমরা এইটা একটা, কারণ একই প্রতিষ্ঠান যদি কর আহরণ এবং নীতি প্রণয়ন করে তাহলে একটা স্বার্থের সংঘাত হয়। আদায়ের প্রক্রিয়ায় অ্যাটেনশন কম। এখন আদায়ের অনেক সমস্যা হচ্ছে, এটা তো গেল একটা প্রশাসনিক বিষয়। আদায়ের একটা বড় সমস্যা হচ্ছে অটোমেটিক সিস্টেম না হলে আদায়ের সমস্যা হবে। মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে না এই কর দেওয়ার ক্ষেত্রে। এইটা একটা বড়, পুরো অটোমেশন, কাস্টমসে, ইনকাম ট্যাক্সে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এগুলো লাগবে। আর কিন্তু আইনগত অনেক বিষয় আছে, ইনকাম ট্যাক্সের আইনের মধ্যে অনেক জটিলতা আছে, কাস্টমসও এরকম আছে, বিএটিতেও আছে, বিএটির অনেকগুলো রেট আছে, ইনকাম ট্যাক্সের কর্পোরেট অনেকগুলো রেট আছে। এগুলাকে যুক্তিসঙ্গত করা, এটা করতে হবে, তাহলে কিন্তু রাজস্ব বাড়ানো যায় এবং সেই লক্ষ্যে আমাদের কাজগুলো করতে হবে। আমরা অলরেডি কিছু সাজেশন আমরা করেছি, তবে এগুলো সময় লাগবে, তাৎক্ষণিক হবে না। আর সর্বোপরি দেশের রাজস্ব আদায়ের একটা বড় সমস্যা হচ্ছে, দেশের অর্থনীতি যদি এগিয়ে না যায়, চাঙ্গা না হয়, তাহলে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না, মানুষের আয় বাড়বে। এখানে ইনফ্লেশন আছে, মানুষের ইনকাম কেমনি কমে যাচ্ছে, যে কারণে আমাদের হলো যে রাজস্ব বাড়ানোর সাথে দেশের অর্থনীতির সমৃদ্ধি জড়িত আছে। ওই একটার সাথে আরেকটা সমৃদ্ধি না হলে রাজস্ব আহরণ কিছু বাড়বে, তাই না? আর কর অব্যাহতিটাও আস্তে আস্তে আমাদের কিছু ক্ষেত্রে কমাতে হবে, যেগুলো প্রয়োজনীয় সেগুলো দিতে হবে, অন্যগুলো আস্তে আস্তে কমিয়ে আনতে বা রেট এগুলো কামতে, যেমন কর্পোরেট অনেক রেট, ইনকাম ট্যাক্সের অনেকগুলো আছে, এটাকে পর্যায়ক্রমে কমিয়ে আনা, সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিলের বিষয়ে আজ এই রায় দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছে মেজর সিনহার পরিবার, তবে কার্যকর হলেই চূড়ান্ত সন্তুষ্টি আসবে এমনটা জানিয়েছেন মেজর সিনহার বোন এবং মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। বাদীপক্ষের অভিযোগ, তৎকালীন এসপি মাসুদ হোসেন এই ঘটনায় জড়িত ছিল, তাকে বিচারের আওতায় আনা যায়নি, আর তাকে চার্জশিট থেকে জোর করে বাদ দেওয়া হয়েছিল। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি, কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউজদের বিষয়ে, সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। আদালত পূর্বের অবস্থান ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামাত ইসলামী। দুপুরে নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জামাত ইসলামীর নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি AHM হামিদুর রহমানের আজাদের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। গতকাল জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের হাইকোর্ট দেওয়াকে রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ সুগম হয়। গতকাল সন্ধ্যায় আপিল বিভাগের আদেশের কপি ইসিতে পৌঁছায়। আপনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন
এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা জনগণও চায়, কিন্তু এর মধ্যে বিএনপিকে মাইনাস করার কোনো পায়তারা থাকলে তার জবাব বিএনপির নেতাকর্মীরা দেবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৩ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কথা থাকলেও কেন ৯.৫ মাসেরও তা সম্ভব হচ্ছে না সেই প্রশ্ন তোলেন জয়নুল আবেদিন ফারুক। বলেন, করিডোর দেয়া বা সচিবালয় অধ্যাদেশ জারির মতো সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারকে বিএনপির সমালোচনা বাদ দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণও চায়, কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের হাজারো লক্ষ কর্মী প্রস্তুত। বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। সরকারের 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া বরাবর স্মারকলিপি প্রদান করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। স্মারকলিপিতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশের বিতর্কিত কিছু ধারা বাতিলের দাবি জানানো হয়েছে। তবে এই সময়ে ওই 2 উপদেষ্টা উপস্থিত ছিলেন না। একই সাথে মঙ্গলবার অর্থ ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর আগে সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ে প্রদক্ষিণ করেন কর্মচারীরা। পরে বাদামতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ওই অধ্যাদেশ বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। গত 22শে মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধিত অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। 25 মে রাতে যা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। আমাদের সাথে আলোচনা করে সময় উপযোগী সবার জন্য যে আইনটা সহনশীল হয় সেইভাবে আইন প্রণয়ন করেন, আমরা সহযোগিতা করব। আনুগত্যপরায়ণ কর্মচারীদেরকে তাদের মনের ব্যথাটা উপলব্ধি করবেন এবং স্বল্প সময়ের মধ্যে এর কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহারের আদেশ জারি করবেন। সংস্কার নিয়ে আলোচনায় আজ রাজনৈতিক দলগুলোর সাথে 2য় দফায় বৈঠক শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4:30টায় এই বৈঠক সূচনা করবেন ঐকমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের মাধ্যমে 2য় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আর গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 1ম দফায় আলোচনা শেষ হয়। এর আগে কয়েক দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। গত 24 মে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরের দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আরো 2টি বৈঠক করবেন তিনি। একই সাথে আমরা সব কাটার দিকে আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানছে। প্রধান উপদেষ্টার সাথে 2য় দফায় আজ বিকেলে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে সহকর্মী লামিয়া তিথি যুক্ত হচ্ছেন। তিথি, একটু জানাবেন আজ বৈঠকে কোন কোন দল অংশ নিচ্ছে আর বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেবে কে, সে বিষয়ে বিস্তারিত তথ্য যদি পেয়ে থাকেন। কলি, যেমনটা জানেন যে আজকে কিন্তু রাজনৈতিক দলের সাথে 2য় দফায় যে জাতীয় ঐকমত্য কমিশনের যেই সংলাপ আছে সেটা কিন্তু 2য় দফায় শুরু হবে। আমি যদি দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ফরেন সার্ভিস একাডেমির সামনে মোতায়েন রয়েছেন। তারা কিন্তু শেষ দফার যেই চেকিং পর্ব রয়েছে সেটি কিন্তু তারা শেষ দফায় চালাচ্ছেন। যদি বলি যে 4:30 নাগাদ কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান
এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান সভাপতি, তিনি কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমিতে আসবেন। আর যেই আপনি যেটা বলছিলেন যে কি কোন কোন রাজনৈতিক দল আসবে, এখানে কিন্তু সকল রাজনৈতিক দলই আসবে, বলতে গেলে বিএনপি, জামায়াত, এনসিপি সহ যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, 32টি রাজনৈতিক দল, তার কিন্তু সকল প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন। এবং তাদের সাথে কিন্তু যেই ঐকমত্য কমিশনের যে আগের সংলাপ ছিল, সেই সংলাপে যে বিষয়গুলোতে ঐক্য আসেনি, যেটিতে মতভেদ রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই দ্বিতীয় দফায় এই সংলাপ শুরু হবে। এবং এই সংলাপ কিন্তু শুরু হবে বিকাল 4:30 নাগাদ ফরেন সার্ভিস একাডেমিতে। দেখা যাবে, এমনটা আশা করা যাচ্ছে যে 3:30টার পর থেকেই বিভিন্ন যে রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে, তারা কিন্তু এক এক করে এই ফরেন সার্ভিস একাডেমিতে আসবেন। আর যদি বলি যে এই যেই সংলাপ রয়েছে, যেই জাতীয় ঐকমত্য কমিশনের যেই বৈঠক রয়েছে, এই বৈঠকে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু ভাষণের মাধ্যমে এই দ্বিতীয় দফার বৈঠক শুরু করবেন। এবং যতটা সম্ভব যদি এই কোরবানির ঈদের আগে যদি বৈঠক সংলাপের একমত না হন, তাহলে কিন্তু কোরবানির পরেও এই সংলাপ চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে তিথি। ট্রেনে আগাম টিকিটে তৃতীয় দিনের ঈদযাত্রা চলছে। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের পদচারণা। নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, তাই ভোগান্তি ছিল না যাত্রীদের। এবার শতভাগ টিকিট অনলাইনে হওয়ার স্বস্তিতে শেকড়ের টানে ফিরছে মানুষ। আছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্টেশনে। এদিকে ফিরতি টিকিটও বিক্রি শুরু হয়েছে। আজ পাওয়া যাচ্ছে আগামী 12 জুনের ফিরতি টিকিট। সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর 2টায় পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট। এবার ঈদের সময়সূচিটা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে। আমি শুধু 1 মিনিটের জন্য মহানগর প্রভাতী ট্রেনটা মিস করেছি। ওরকম তেমন ভোগান্তি নেই, অনেক ভালো লাগছে। বাড়িতে করার জন্য অনেক ভালো লাগতেছে। বর্তমানে এখন কোনো ভোগান্তি দেখছি না, সম্ভবত টাইমলি গাড়ি ছেড়ে যাবে, আমাদের যাত্রা ভালোই হচ্ছে। কোরবানির বাকি আর মাত্র কিছুদিন, তাই জমে উঠেছে দেশের বিভিন্ন স্থানে পশুর হাট। হাটে এবার গরুর সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধ্যের মধ্যে পছন্দের গরুটি বেছে নিচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন বাজারে মাঝারি আকারের গরুর চাহিদাই সবচেয়ে বেশি। মেহেরপুরের ঐতিহ্যবাহী বামুন্দি নিশিপুর হাট। শতবর্ষী এই হাটে প্রতিদিন 1000-5 পশুর জায়গা হয়। বরাবরের মতো এবারও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি, তবে কাঙ্ক্ষিত বেচাকেনা শুরু হয়নি এখনো। ক্রেতা আসছেন, ঘুরছেন, কেউ কেউ পছন্দ করলেও দাম নিয়ে কিছুটা অস্বস্তির অভিযোগ করছেন ক্রেতারা। গত ঈদের থেকে এবারে একটু বেচাকেনা একটু কম হচ্ছে গরুর দামের কারণে। খাদ্য খাবারের সব জিনিসেরই দাম বেশি, সেই অনুযায়ী গরুর বাজার কম। গত বছর থেকে তুলনামূলক দাম প্রায় বেশি। গরু আমাদের পছন্দ হয়েছে, কিন্তু দামে বেশি বলতে। চুয়াডাঙ্গার আমলডাঙ্গা পশুর হাট। সরবরাহ বেশি থাকায় হাট ছড়িয়ে গরুর ঠাঁই হয়েছে মহাসড়কে, তবে পশুর চেয়ে ক্রেতার সংখ্যা কম থাকায় দাম পড়ে যাওয়ার দুশ্চিন্তায় ব্যাপারীরা। এরই মধ্যে জেলার প্রায় 3.25 লাখ গরু পাঠানো হয়েছে দেশের বিভিন্ন হাটে। যে পরিমাণ গরু আসছে সেই হিসাবে মানুষের যে খরিদ্দার হাটে থাকা কথা সেই পরিমাণ নেই। আমরা ধারণা করছি 50% গরু বেচা বিক্রি হতেও পারে, নাও পারে। আমি আশায় আছি হয়তোবা কিছু লাভ হলে আমি গরু ছেড়ে দেবো। যারা গরু কিনতে এসেছে তারা তাদের হিসাবের বা তাদের যে বাজেটের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে। নাটোরে জমে উঠেছে মৌখারা, তেবাড়িয়া, সিংড়া সহ ছোট বড় 26টি পশুর হাট। এসব হাটে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমি লেখের লোক নাই, নেতারা বড় বড় সব লোকজন সব পালা আছে, গরু কিনবি কারা। 1,90,000 দাম চাচ্ছি, 1,50,000 বলতেছে। এবার গরুর দামটা একটু বেশি, ক্রেতা কিন্তু আপনি সেই ন্যায্য মূল্যে গরু পাচ্ছে না। হাসির নেওয়া হচ্ছে 600 টাকা, যা ক্রয় করছে এবং যে বিক্রয় করছে তার 120 টাকা, এবং সরকারি রেটে আমরা হাসির নিচ্ছি। দেশের প্রায় প্রতিটি পশুর হাটেই তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত ভেটেরিনারি চিকিৎসক। এছাড়াও প্রয়োজনীয় পরামর্শ এবং তদারকির দায়িত্ব পালন করছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই বামন্দির গরুর হাটে যে সমস্ত গরু এবং ছাগল, ভেড়া যদি অসুস্থ হয়, আমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতেছি। ভেটেরিনারি মেডিকেল টিম কাজ হচ্ছে যে পশুগুলি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে বা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় বা কোনো গরু প্রেগনেন্ট কিনা। চুয়াডাঙ্গা জেলায় গবাদি পশুর চাহিদা 1,24,000, সেই হিসাবে আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে 74,000 গবাদি পশু
উদ্বৃত্ত থাকবে, যেটা দেশের অন্যান্য জায়গাতে সরবরাহ করা হবে। ঈদের আগে পশু বিক্রি করে ঘরে ফিরতে চান বিক্রেতারা। ক্রেতারাও ঘুরছেন সাধ্যের মধ্যে পছন্দের পশুটি বেছে নিতে। রাকিব সরকার, যমুনা নিউজ। কোরবানির ঈদ উপলক্ষে জামালপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে 3টি ক্যাটল স্পেশাল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। দুপুরে ছেড়ে যাবে একটি ট্রেন। আর এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে সহকর্মী সাগর ফরাজি যুক্ত হচ্ছেন। সাগর, ক্যাটল ট্রেনে পশু সরবরাহের সারা কেমন মিলছে? সার্বিক ব্যবস্থাপনাই বা কেমন সরজমিনে দেখেছেন, নিশ্চয়ই আমাদের একটু জানাবেন। কলি, দেখুন, প্রতি বছরই কিন্তু জামালপুর থেকে 3টি ক্যাটল ট্রেন কিন্তু ছেড়ে যায়। আমরা দেখেছি আজকে সকাল থেকে কিন্তু গরু এই প্ল্যাটফর্ম এসেছে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এই গরুগুলো অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ক্যাটল ট্রেনটিতে তো এবারের এই ট্রেনটিতে কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি কর্তৃপক্ষের কাছ থেকে 400 গরু যাবে হচ্ছে রাজধানীর উদ্দেশ্যে। এই ট্রেনটি ছেড়ে নিয়ে যাবে। এর পরবর্তীতে সন্ধ্যা 6টার দিকে একটি ট্রেন রয়েছে, সেটিতেও আরও 400 যাবে। অর্থাৎ প্রত্যেক ওয়াগনে কিন্তু 16টি করে গরু যাচ্ছে। আর এখানকার যে ভাড়ার পরিমাণ সেটি কিন্তু 8,000 টাকা করে একটি ওয়াগন, আর ওয়াগন প্রতি 16টি করে গরু থাকবে। আর রেল কর্তৃপক্ষ যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে সার্বিক ব্যবস্থাপনায় এবার গরুগুলোকে কিন্তু সুস্থভাবে এবং সুন্দরভাবে হাটে তোলায় বা রাজধানী নিয়ে যাওয়াই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। আর এখান থেকে খামারিরা কিন্তু ভালো সাড়া দিচ্ছেন, সে কারণে আসলে এই গরুগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে যাবে। আরেকটি বিষয়, আমরা খামারিদের সাথে কথা বলেছি, তারা কিন্তু প্রান্তিক পর্যায়ে যে চর অঞ্চলের যে খামারি গরুগুলো রয়েছে, খামারি এবং ব্যাপারী, সেগুলো কিনে তারা একটু ভালো দামের আশায় কিন্তু রাজধানীতে নিয়ে যায়। তো এখন পর্যন্ত আমি যে শুনতে পেরেছি বিষয়গুলো, যে 3টি গরু ট্রেন নিয়ে কিন্তু তারা ঢাকায় যাবেন এবং সেগুলো কিন্তু পরে হাটে তুলবেন। তো এই ছিল আমার কাছে কলি। ধন্যবাদ আপনাকে সাগর, যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর তীর রক্ষা করা বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। প্লাবন পরিস্থিতির কোনো উন্নতি হয়নি শেরপুর, ব্রাহ্মণবাড়িয়ায়ও। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর শহর রক্ষা বাঁধে কমপক্ষে 3টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। লোকালয়ে ঢুকতে শুরু করেছে পানি। আর এতে করে আশেপাশের প্রায় 25 থেকে 30টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আজও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সুরমা, কুশিয়ারায়। আর নদীর পানি জকিগঞ্জের অমল শীত পয়েন্টের বিপদসীমার 184 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে এখনও তলিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, মোগরা সহ 3টি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ, তলিয়ে আছে ফসলি ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। বৃষ্টি আর ঢল অব্যাহত থাকলে হাওরের নদীর বাঁধ ভাঙার শঙ্কায়ও আছেন স্থানীয়রা। বৃষ্টি হয়েছে শেরপুরেও, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের পানি কিছুটা বেড়েছে। ঝিনাইগাতি সদরের কালীনগর পাগলার মুখ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে কাঁচা ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। পানি থাকায় ধান শুকাতে পারছেন না তারা। আর উজানের পানি বাড়লেও বন্যার আশঙ্কা করছেন এলাকাবাসী। ভারী বৃষ্টির কারণে বান্দরবনের নাইখংছড়ি, লামা এবং আলিকদমের কিছু সড়ক পানিতে তলিয়ে গেছে। তবে রুমা এবং থানচি সড়কে পড়ে থাকা গাছ কেটে যোগাযোগ সচল করছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। রাঙামাটিতে বাঘাইছড়ি, জুরাছড়ি এবং বিলাইছড়ির নিম্নাঞ্চলে পানি বাড়ছে। এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন কেউ কেউ। খাগড়াছড়ি পাহাড়ের মাটি ধসের ঘটনায় ঘটলেও সড়কের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া ভারী বৃষ্টি না হওয়ায় বান্দরবন নগরীর বিভিন্ন সড়ক থেকে নেমে গেছে পানি। বন্দরনগরী সড়ক থেকেও পানি নেমেছে। উজানের ঢলের পানিতে প্লাবিত আখাউড়ার পূর্বাঞ্চল আর সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সহকর্মী মহিউদ্দিন মিশু যুক্ত হচ্ছেন। মিশু, দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? না, নতুন করে কোনো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী যে 3টা ইউনিয়ন নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। এই জন্য যে কোনো ভারী বৃষ্টি হয়নি
এবং যে হাওড়া নদীর বাঁধও ভাঙেনি। আমি যেইখানটা দাঁড়িয়েছি সেটা হলো আখাউড়া আগরতলা সড়ক। এই আখাউড়া আগরতলা সড়ক কিন্তু আপনি যদি একটু আমার সহকর্মীকে যদি একটু দেখাতে বলি, এই সড়ক ধরেই কিন্তু আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য হয় এবং এই পথ কিন্তু উপচে পড়া এক পাশ থেকে আরেক পাশে কিন্তু পানি যাচ্ছে এবং যদিও পানি যায় এবং আখাউড়া আগরতলা সড়ক পানি আছে, কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু বন্ধ হয়নি। ওইদিকে এই বন্দর এলাকায় যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে ওই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু তাদের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং মূল্যবান যে সকল ডকুমেন্টস এগুলি কিন্তু পানিতে ভেসতে যায়। যদিও পানিতে তাদের ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ব্যবসায় কিন্তু তাদের আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এই পরিস্থিতিতে যদি ভারী কোনো বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু কানে কথা শোনা যায় ওদের এবং কোনো ধরনের আর ক্ষয়ক্ষতি হবে না। এবং সীমান্তবর্তী এলাকায় যে সকল মানুষজন পানিবন্দী আছেন, এই পানিবন্দী দুপুর 12টা থেকে পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছেন। এই পর্যন্ত যদি বৃষ্টি হয় না এবং যদি পরবর্তীতে বৃষ্টি না হয়, এই সীমান্তবর্তী যে সকল এলাকাবাসী রয়েছে, বানবাসী মানুষ, তারা কিন্তু যে সকল আশ্রয়কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু নিজ গৃহে ফিরতে পারবেন বলে আমাকে জানিয়েছিল। আমার কাছে সর্বশেষ। জি মিশু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের আউটসোর্সিং কর্মকর্তারা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। আর বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। বিক্ষোভকারীরা কি বলছেন, তাদের বিস্তারিত দাবি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। একটি দাবি, তারা এখন চুক্তিভিত্তিক কাজ করছেন এবং তারা চান মাস্টার রোলে কাজ করার জন্য। যে কারণেই আমরা দেখেছি একেবারে নগর ভবনের যে সামনের পার্কিং লটটি রয়েছে, অর্থাৎ যে দিক দিয়ে গাড়ি বের হয়, একটা সড়কেরই অংশ, সেখানে তারা বসে পড়েছেন। সেখানে তারা নানান স্লোগান দিচ্ছেন। তারা বলছিলেন টেন্ডারের জটিলতা নিরাময়ে, অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে, কর্মরত সকল কর্মচারীগণের চাকুরি মাস্টার রোলে করতে হবে। এবং এই দাবিতে তারা বলছিলেন কিছুদিন ধরে, অর্থাৎ 2 মাস ধরে তারা বেতনও পাচ্ছেন না এবং কি তাদের এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। অর্থাৎ তাদের নিয়োগে যে পরিমাণ বেতন পাওয়ার কথা, তাদের সেই পরিমাণ বেতনও সেই কোম্পানি, চুক্তিভিত্তিক সেই কোম্পানিটি তাদেরকে দিচ্ছে না। অর্থাৎ এই যে কষ্টের টাকা, শ্রমের টাকা, সেই টাকাটিও তারা শেষ পর্যন্ত ঠিকঠাক পাচ্ছেন না এমনকি ঈদের বোনাসও। যে কারণে তাদের এই আন্দোলন যতক্ষণ না সফল হবে, তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ধন্যবাদ। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেয়। আদেশের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী BM ইলিয়াস কুচি বলেন, প্রশাসক নিয়োগ স্থগিত করে চেম্বার আদালতে আদেশ দিয়েছিলেন আর এই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশের ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই। এখনো উন্নতি হয়নি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির। অব্যাহত ভারী বৃষ্টি, অতি বৃষ্টির কারণে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। 48 ঘন্টা লাগাতার বৃষ্টি, ভূমিধস আর বন্যা পরিস্থিতিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 34 জনের, যার মধ্যে অরুণাচল প্রদেশে 9, আসামে 8, মেঘালয়ে 6 এবং মিজোরামে 5 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি আসাম এবং মণিপুরে। দুর্যোগ ক্ষতিগ্রস্ত আসামের 19টি জেলা। বিপদসীমা ছাড়িয়েছে বরাক নদীর পানি। একই সাথে ডুবতে শুরু করেছে গুয়াহাটি, শিলচর এবং শ্রীভূমির নতুন কয়েকটি এলাকা। মণিপুরের ইম্ফল থেকে উদ্ধার করা হয়েছে 500-র বেশি বাসিন্দাকে, বাস্তুচ্যুত 4000 মানুষ। সেতু এবং রাস্তা বিধ্বস্ত হওয়ায় উত্তর সিকিমে আটকা পড়েছেন প্রায় 1400 পর্যটক। জরুরি বিভাগ, সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ভারতের বিমান বাহিনীও। এসব রাজ্যে আরও 12টি ভূমিধসের খবর পাওয়া গেছে। শঙ্কা আরও বাড়তে পারে প্রাণহানি। গাজায় ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলা আর প্রাণহানির তথ্য অস্বীকার করেছে ইসরায়েল। দাবি, নির্বিঘ্নে বিতরণ শুরু করা হয়েছে জরুরি সহায়তাপূর্ণ। ইসরায়েল নিয়ন্ত্রিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জানিয়েছে, রোববার দক্ষিণ গাজায় সহিংসতা ছাড়াই সম্পন্ন হয়েছে ত্রাণ বিতরণ। প্রমাণ হিসেবে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংস্থাটি, যেখানে শান্তিপূর্ণভাবে সারি বেঁধে ত্রাণ নিতে দেখা গেছে ফিলিস্তিনিদের। তবে ভিডিওর সত্যতা খুঁজে বের করতে পারেনি রয়টার্স। রোববার রাফায় ত্রাণ নিয়ে গিয়ে হামলার শিকার হন ফিলিস্তিনিরা। ইসরায়েলের ছোড়া গুলিতে কমপক্ষে 40 জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে গাজার স্বাস্থ্য বিভাগ থেকে। তবে গোলাগুলির ঘটনা সত্য নয় বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর। আর এই ছিল দুপুরের বাংলাদেশে হাতে থাকা আপডেট। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।